হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমার সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমরা যে ঝাড়খণ্ড টেটে যেটা 2015 সালে যে পরীক্ষাটা হয়ে গেছে সেটারই প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করছি। আমি আমার দুটো ভিডিওর মাধ্যমে সিডিপি আলোচনা করেছি। তো আজকে আমরা 2015 সালে ম্যাথের ওপরে যে পেডাগজিক্যাল প্রশ্ন পড়ছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো প্রশ্নগুলো দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট সিকোয়েন্স টু টিচ দ্য টপিক মেজারমেন্ট অফ লেন্থ অ্যাট প্রাইমারি স্টেজ। কী বলছে, প্রাইমারি স্টেজে এই যে মেজারমেন্ট অফ লেন্থ এটা কীভাবে শেখাবো, তার সিকোয়েন্স কোন কোন সিকোয়েন্স মেনটেন করে আমরা শেখাবো। তো দেখো, এখানে কিছু সিকোয়েন্স মেনটেন করে কিছু অপশানস দেওয়া রয়েছে। 1 নম্বর ইউজিং স্ট্যান্ডার্ড মেজার্স, 2 নম্বর তারপর দেখো ইউজিং নন স্ট্যান্ডার্ড মেজার, ডেভেলপিং স্ট্যান্ডার্ড ইউনিট, কম্প্যারিজন। তারপরে 2 নম্বর দেখো কম্প্যারিজন, তারপরে ইউজিং নন স্ট্যান্ডার্ড মেজার, ডেভেলপিং স্ট্যান্ডার্ড ইউনিট, তারপর দেখো ইউজিং স্ট্যান্ডার্ড মেজার। 3 নাম্বার কম্প্যারিজন, ইউজিং নন স্ট্যান্ডার্ড মেজার, ইউজিং স্ট্যান্ডার্ড মেজার, ডেভেলপিং স্ট্যান্ডার্ড ইউনিট। 4 নাম্বার দেখো ডেভেলপিং স্ট্যান্ডার্ড ইউনিট, ইউজিং স্ট্যান্ডার্ড মেজার, ইউজিং নন স্ট্যান্ডার্ড মেজার এবং সবার শেষে রয়েছে কম্প্যারিজন। তো দেখো, এখানে আমি নন স্ট্যান্ডার্ড মেজার এবং স্ট্যান্ডার্ড মেজার একটু বলে নিই। নন স্ট্যান্ডার্ড মেজার কোনগুলোকে বলবো, যে আমরা বলি 1 গ্লাস জল দাও, 1 কাপ, 1 মুঠো, এই যে তারপর আউন্স বলছি, আমরা গ্যালন বলছি, এগুলো কিন্তু নন স্ট্যান্ডার্ড মেজারের মধ্যে পড়ছে। স্ট্যান্ডার্ড মেজার যে কিলোমিটার মেপে নিচ্ছে, ইন্টারন্যাশনালি যেগুলোকে আমরা ডিফাইন করা হয়েছে এই মেজারগুলোকে, তারপর সেন্টিমিটার, তারপর কেজি, এগুলো, তারপর মিটার, সেন্টিমিটার, এগুলো হয়ে গেল, এগুলোকে কিন্তু আমরা বলছি স্ট্যান্ডার্ড মেজার। তো এক্ষেত্রে দেখো, কোনো গাণিতিক কিছু মেজারমেন্ট শেখাতে গেলে বাচ্চাদেরকে প্রথমে যে কনসেপ্টটা শেখাতে হবে সেটা কিন্তু হচ্ছে কম্প্যারিজন শেখাবো। তারপরে আমরা ইউজিং নন স্ট্যান্ডার্ড মেজারের মধ্যে, যেখানে কম্প্যারিজনে কিন্তু বাচ্চারা কিন্তু মেজারমেন্ট সম্বন্ধে কিন্তু সেখানে কোনো বাচ্চাদের কোনো ধারণা থাকবে না। আর নন স্ট্যান্ডার্ড মেজারে দেখো, বাচ্চাকে আমি এটা ভারী কিছু এবং পাতলা কিছু দেখালাম, যেটার মধ্যে বাচ্চা বলতে পারলো যে এটা ভারী জিনিস, এটা পাতলা জিনিস বা হালকা জিনিস, এরকম কিছু দেখানো হলো। তারপর বাচ্চা কিন্তু ওয়েট সম্বন্ধে ধারণা দেবো, লেন্থ সম্বন্ধে ধারণা দেবো, এগুলো করা হবে। তো এগুলো কিন্তু হচ্ছে স্ট্যান্ডার্ড মেজারের মধ্যে। তারপরে আমরা বাচ্চাদেরকে কিন্তু ডেভেলপ করবো স্ট্যান্ডার্ড ইউনিটের মধ্যে। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হলো, দেখো 3 নাম্বার হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, লার্নিং অবজেক্টিভস ফর 4th গ্রেড স্টুডেন্ট ইজ গিভেন অ্যাজ স্টুডেন্টস আর অ্যাবল টু অর্ডার অ্যান্ড কম্পেয়ার 2 ডেসিমেল নাম্বারস আপ টু 2 ডেসিমেল প্লেস। তো এখানে কি বলছে, যে 4th গ্রেড স্টুডেন্ট অর্থাৎ ক্লাস 4-এর বাচ্চাদেরকে যে শেখানো হবে কি, যে 2 দশমিক স্থান পর্যন্ত 2 দশমিক নাম্বারকে যে অর্ডারলি সাজানো এবং তাদের মধ্যে কম্প্যারিজন বা কম্পেয়ার করা, এটা কিন্তু বাচ্চারা বলতে সক্ষম। তো এগুলো কিসের মাধ্যমে বাচ্চা বলতে পারছে, দেখো দিস লার্নিং অবজেক্টিভ রেফার্স টু, এই শেখাটা এই 4টি অপশনসের মধ্যে কোনটির মধ্যে যাচ্ছে, কন্টেন্ট গোল, প্রসেস গোল, ডিসপোজিশন গোল নাকি সোশ্যাল গোল। তো কন্টেন্ট গোল বলতে কি বোঝানো হচ্ছে, দেখো কন্টেন্ট গোল বলতে কিন্তু এখানে যেখানে বাচ্চা সেই কন্টেন্টের প্রতি কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, যেখানে বাচ্চা কোনো, যেমন যদি আমি ধরি, যেন ওয়ার্ড বাচ্চা চিনবে, বাচ্চা অর্ডারলি বা কোনো নাম্বার চিনলো, বাচ্চা সেই নাম্বারকে অর্ডারলি সাজাতে পারলো, সেটা অ্যাসেন্ডিং অর্ডার হতে পারে, ডিসেন্ডিং অর্ডার হতে পারে, বাচ্চা কোনো জ্যামিতি কোনো শেপকে চিনতে পারলো, এগুলো কিন্তু কন্টেন্ট গোলের মধ্যে পড়ছে। তারপর দেখো, আমরা 2 নম্বর যদি ধরি প্রসেস গোলের মধ্যে বা প্রক্রিয়াগত যে লক্ষ্য সেটার মধ্যে কি বলছে, সেখানে কি করা হবে না, অনেকগুলো ছোট ছোট গোলকে আমরা কি করব, ছোট ছোট গোলকে আমরা অতিক্রম করব এবং তারপর আমরা একটা বড় গোলে কিন্তু পৌঁছাবো। তো ছোট ছোট গোলকে কেন্দ্র করে একটা বড় গোলে যে পৌঁছানো, সেটাকে আমরা বলছি প্রসেস গোল। তারপর দেখো ডিসপোজিশন গোল মানে কি, স্বভাবজাত যে লক্ষ্য, যেখানে আমাদের স্বভাব বা বিহেভিয়ার কেমন, সেটা যেমন হ্যাবিটকে বোঝাচ্ছে, আমরা কতটা দক্ষ, সে স্কিলকে বোঝাচ্ছে, আমাদের কেমন অ্যাটিটিউড, এইসব কিন্তু পড়ছে ডিসপোজিশন গোলের মধ্যে। সোশ্যাল গোল কাকে বলবো, যেখানে আমরা সোশ্যালি কোনো কিছু ওয়ার্ক করছি, যেমন কাউকে আমি হেল্প করছি, কোনো রকম উদ্দেশ্য ছাড়া নিঃস্বার্থভাবে যে আমি হেল্প করছি, সেটা কিন্তু হচ্ছে সোশ্যাল গোলের মধ্যে। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা দেখো কন্টেন্ট গোল। পরের প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ম্যানিপুলেটিভ টুলস ইজ রিকোয়ার্ড টু ডেভেলপ জিওমেট্রিক্যাল কনসেপ্ট অফ সিমেট্রি অ্যান্ড রিফ্লেকশন ইন ক্লাস 4। তো ক্লাস 4-এ জিওমেট্রিক্যাল যে কনসেপ্ট সিমেট্রিক্যালি অ্যান্ড রিফ্লেকশন, এটা কীভাবে আমরা বোঝাবো। তো প্রথমে আমরা জানি যে ম্যানিপুলেটিভ টুলসকে কিন্তু টিচিং লার্নিং মেটেরিয়াল বা টিচিং লার্নিং এইডস হিসাবে কিন্তু ইউজ করা হয়ে থাকে। এবং এর মধ্যে অনেক কিছু আছে, যেমন দেখো 2 সাইডেড কর্নার পড়ছে, বিট স্ট্রিং পড়ছে, ডট পেপার, অ্যাবাকাস, এগুলো কিন্তু এর মধ্যে পড়ছে।
এবং এগুলোর মাধ্যমে এই ম্যানিপুলেটিভ টুলের মাধ্যমে বাচ্চাদেরকে অ্যাবস্ট্রাক্টলি বা বিমূর্তভাবে বাচ্চা কোনো যেগুলো আমরা ধরা ছোঁয়ার যায় না সেরকম, যেগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা দেখতে পাই না, তো সেই জিনিসগুলোকে আমরা বিমূর্ত বলে থাকি। তো সেই কনসেপ্টটা বাচ্চাদের মধ্যে, সেই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাচ্চাদেরকে দেখা বাচ্চাদের মধ্যে জাগানো, এবং সেটা কিন্তু প্রাইমারি লেভেলে বাচ্চাদের জন্য ম্যাথামেটিক্যাল কনসেপ্ট শেখার ক্ষেত্রে কিন্তু এই টুলসটি কিন্তু খুবই উপকারী। তো দেখো টু সাইডেড কাউন্টার কি, যেখানে আমি দেখবে ছবি দিয়েছি, দেখো এটাকে আমরা বলছি টু সাইডেড কাউন্টার, যেখানে যার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে যোগ বিয়োগ শেখাতে পারি। তো বাচ্চাদেরকে আমি জিজ্ঞাসা করবো, এখানে দেখো ওদেরকে এর গোল মতো যে সার্কেলের মতো রয়েছে, এটা দুদিকে দুরকম কালার থাকবে, একদিকে লাল আছে একদিকে হলুদ আছে। তো বাচ্চাদেরকে আমরা বলছি যে লাল রং কয়টি আছে, বাচ্চারা বলছে 1, হলুদ রং কয়টি আছে, বাচ্চারা বলছে 4। তো 1+4 করে আমরা কী করে দিলাম, 1+4 করে 5 করে দিলাম। ঠিক সেমভাবে তার নিচেরটাও বাচ্চারা বলবে যে লাল রং 3টি রয়েছে, হলুদ রং 2টি রয়েছে। তো এখানে 3+2 করে আমরা 5 করলাম। তো এটা হয়ে গেল। এবার দেখো আরেকটা, যেটাকে আমি বলছি যে ডট পেপারের মাধ্যমে ডটভাবে ছোটো ছোটো পয়েন্টের আকারে থাকবে, যার মাধ্যমে আমরা বাচ্চা কিন্তু সিমেট্রি মানে কি, যেখানে বাচ্চারা ইকুয়ালি দুটো ভাগে ভাগ করতে পারবে। দেখো এখানে দেখো প্রত্যেকটি কিন্তু সমান ডট করে কিন্তু দুটি ভাগে কিন্তু সমানভাবে কিন্তু ভাগ করা হয়েছে। তো এটাকে সেটা বোঝাচ্ছে। তারপর দেখো এখানে একটা পুঁথির মালার মতন রয়েছে, যেটা আমরা বি স্ট্রিং পড়ছিলাম। এই বি স্ট্রিংয়ের মাধ্যমে কী হয় না, বাচ্চারা কাউন্টিং শিখবে, গুনতে শিখবে, কোনো একটা পুঁথি বাদ যাবে না। তারপর বাচ্চারা কিন্তু এর মাধ্যমে যোগ বিয়োগ শিখতে পারে। যেখানে আমরা দেখবে প্রাইমারি লেভেলে আমরা যখন লেসন প্ল্যান করেছি, সেখানে ফুলের মালা গাঁথি বলে যোগ বিয়োগ শিখি, এরকম একটা টপিক আছে, যেখানে কিন্তু ফুলের মালার মাধ্যমে বাচ্চাদেরকে পড়ালো কতগুলো ফুলে, এই মালার মধ্যে কতগুলো ফুল আছে বলো, আর একটা মালার মধ্যে কতগুলো ফুল আছে বলো, এরকমভাবে কিন্তু বাচ্চাদেরকে যোগ বিয়োগ শেখানো হয়ে থাকে। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা দেখো, ডট পেপার। দেখো পরের প্রশ্ন, আর ডিবেট ওয়াজ কন্ডাক্টেড ইন ম্যাথামেটিক্স পিরিয়ড অফ ক্লাস 5 অন 0 ইজ দ্য মোস্ট পাওয়ারফুল নাম্বার, দ্য অ্যাক্টিভিটি এনকারেজ দ্য চাইল্ড টু। তো ডিবেট আমরা জানি একটা বাচ্চাদেরকে যে কার কেমন চিন্তাভাবনা করছে, সেই চিন্তাভাবনা কিন্তু ডিবেটের মাধ্যমে বেরিয়ে আসে, যেখানে একজন বাচ্চা এক রকম তার মত দেবে, একজন যুক্তি দেওয়ার চেষ্টা করবে। তো এক্ষেত্রে দেখো বলছে যে 0 ইজ দ্য মোস্ট পাওয়ারফুল নাম্বার, এটাকে কীভাবে এই অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদের কীভাবে এনকারেজ করবে, কোন জিনিসটা এখানে এনকারেজ করা হবে। কোলাবোরেটিভ উইথ ফ্রেন্ডস, যেখানে বাচ্চা একে অপরের সাথে কোলাবোরেট করবে, আলোচনা করবে। অ্যানালাইসিস অ্যান্ড কমিউনিকেট, বিশ্লেষণ করতে চেষ্টা করবে এবং কমিউনিকেট করবে একে অপর ধারণার উপর, কথাবার্তার উপর। 3 নাম্বার দেখো, রাইট নাম্বারস কন্টেনিং 0। 4 নাম্বার দেখো, সলভ প্রবলেমস কাউন্টিং নাম্বার এন্ডিং উইথ 0। তো কীভাবে এখানে যেটা করবে সেটা দেখো, যেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর এক্ষেত্রে। তো সেটা দেখো, অ্যানালাইসিস অ্যান্ড কমিউনিকেট। তো বাচ্চা ডিবেটের মাধ্যমে কিন্তু বাচ্চাকে অ্যানালাইসিস পাওয়ার, কমিউনিকেট করে একে অপর সাথে। ও একটা ধারণা দিল, তার ধারণার মধ্যে কিছু ভুল ঠিক থাকলো, তো এরমভাবে কিন্তু অনেকগুলো ধারণা নিয়ে তার বিচার বিশ্লেষণের মাধ্যমে কিন্তু এটা কিন্তু অ্যানালাইসিস করা শেখানো হবে, এবং তারা একে অপরের সাথে কমিউনিকেট করবে। দেখো পরের প্রশ্ন, ইফ এ লার্নার ইজ হ্যাভিং প্রবলেম উইথ নাম্বারস অ্যান্ড ক্যালকুলেশন, হি অর সি মে বি হ্যাভিং ডিসএবিলিটি নোন অ্যাজ। তো আমরা জানি, দেখো আগে আমরা সিডিপিতে এরকম একটা প্রশ্ন পেয়েছিলাম। দেখো ডিসলেক্সিয়া বলতে কিন্তু পড়ার ক্ষেত্রে যে অক্ষমতাকে বোঝানো হচ্ছে, ডিসগ্রাফিয়া লেখার ক্ষেত্রে অক্ষমতা, ডিসক্যালকুলিয়াকে আমরা বলছি যে গাণিতিক কোনো কিছু সমস্যা হলে সেটাকে আমরা ডিসক্যালকুলিয়া বলতে, কোনো গুনতে অক্ষমতা রয়েছে বা অঙ্ক করার ক্ষেত্রে অক্ষমতা। তো এক্ষেত্রে দেখো নাম্বারস অ্যান্ড ক্যালকুলেশনে কোনো ডিসএবিলিটি রয়েছে। তো এক্ষেত্রে যা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হলো যে ডিসক্যালকুলিয়া। পরের প্রশ্ন, সাম স্টুডেন্টস অফ ক্লাস 2 ফেস ডিফিকাল্টি ইন দ্য অ্যাডিশন অফ 2 ডিজিট নাম্বার ইনভলভিং ক্যারিং ওভার, রিজন বিহাইন্ড দ্য প্রবলেম ইজ ল্যাক অফ। তো এক্ষেত্রে দেখো যে ক্যারিং ওভারটা যে হাতে দিয়ে ধরি আমরা, 9+4 করলে কত হয় 13, হয়তো 3 থাকলে হাতে আমি 1 ধরলাম। তো সেই রকম করতে বাচ্চা অসুবিধা হচ্ছে যোগ করার ক্ষেত্রে। তো এক্ষেত্রে কী ধরনের সমস্যা রয়েছে তার, আন্ডারস্ট্যান্ডিং অফ রিগ্রুপিং প্রসেস, সে কি রিগ্রুপিং প্রসেস বুঝতে পারছে না। ইন্টারেস্ট ইন ম্যাথামেটিক্স ইন্টারেস্ট রয়েছে। আন্ডারস্ট্যান্ডিং অফ ডিফারেন্স বিটুইন ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু, যেটাকে আমরা স্থানীয় মান অনুসারে যে অঙ্কগুলো বলতে, সেই অনুসারে তার বুঝতে অক্ষমতা রয়েছে। নাকি আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ 0, নাকি 0 সে বুঝতে পারছে না। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা দেখো, যে আন্ডারস্ট্যান্ডিং অফ রিগ্রুপিং প্রসেস, বাচ্চার গ্রুপ ওয়াইজ সাজাতে কিন্তু বোঝার ক্ষেত্রে অক্ষমতা রয়েছে। পরের প্রশ্ন দেখো,
হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ এ গুড ম্যাথামেটিক্স টেক্সট বুক অ্যাট প্রাইমারি লেভেল। প্রাইমারি লেভেলে যে ম্যাথামেটিক্স বই রয়েছে তার একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য বলতে পারি কী কোনটা? ইট মাস্ট বি থিক অ্যান্ড লার্জ, সেটা কিন্তু পাতলা হবে এবং বড় হবে। কনসেপ্ট শুড বি ইন্ট্রোডিউস থ্রু কনটেক্সট, যে কনসেপ্টটা পড়ানো সেটা কনটেক্সটের উপর বেস করে যে কনটেক্সটের উপর বেস করে কিছু ইন্ট্রোডিউস করা থাকবে কনসেপ্টটা, সেটা বলছে নাকি ইট শুড অনলি কন্টেন নিউমারাস এক্সারসাইজ টু গিভ রিগোরাস প্র্যাকটিস, যেখানে কী থাকবে, অনেকগুলো এক্সারসাইজ থাকবে এবং প্র্যাকটিসেস থাকবে। ইট শুড বি অ্যাট্রাকটিভ অ্যান্ড কালারফুল, এবং নাকি বইটা খুব কালারফুল হবে এবং অ্যাট্রাকটিভ, এবং নাকি কালারফুল হবে এবং অ্যাট্রাকটিভ হবে, আকর্ষণীয় হবে। তো দেখো অবশ্যই প্রাইমারি লেভেলের বাচ্চাদের বই অ্যাট্রাকটিভ এবং কালারফুল তো হবে, এটাও ঠিক, কিন্তু তার থেকেও একটা ঠিক উত্তর রয়েছে যেটা, সেটা দেখো কনসেপ্ট শুড বি ইন্ট্রোডিউস থ্রু কনটেক্সট। যেমন দেখবে আমরা যখন কোনো অঙ্ক করছি, তো অঙ্কটা হয়তো বুঝতে পারি, তো সেই অঙ্কের উপর বেস করে যদি একটা উদাহরণ দিয়ে থাকে তো আমরা কিন্তু সেই অঙ্কটা ইজিলি বুঝতে পারি। তো সেই জন্য যে কনটেক্সটের উপর বেস করে যে কনসেপ্টটা সেটাকে যদি ইন্ট্রোডিউস করে দেওয়া হয়, এটা যদি বলে দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের বোঝার ক্ষেত্রে সুবিধাজনক হয়ে থাকে। দেখো অ্যাকর্ডিং টু ভ্যান হিল বা হেলে লেভেল অফ জিওমেট্রি স্টুডেন্ট ক্যান ডিসক্রাইব অ্যান্ড সর্ট আউট শেপ অন দ্য বেসিস অফ অ্যাপিয়ারেন্স আর অ্যাট। তো তার মত অনুযায়ী, ভ্যান হেলের মত অনুযায়ী তিনি কী বলছেন, তিনি কত লেভেলের কথা বলেছেন, যেখানে কিছু লেভেল প্রাইমারি লেভেলের বাচ্চার জন্য, কিছু লেভেল কিন্তু হায়ার স্টাডিজ যারা করছে তাদের জন্য। তো এখান থেকে একটা বাচ্চা যে শর্ট আউট করতে পারছে, শেপকে তার আকারের উপর বেশ করে চিনতে পারছে, তো এটা কোন লেভেলের মধ্যে পড়ছে? তো এটা কিন্তু পড়ছে লেভেল 0, অর্থাৎ ভিজুয়ালাইজেশন। দেখো পরের প্রশ্ন, কমিউনিকেশন ইন ম্যাথামেটিক্স ক্লাস রেফার্স টু ডেভেলপিং অ্যাবিলিটি টু। তো ম্যাথামেটিক্সের যে কমিউনিকেশন, যে যোগ বন্ধন সেটা বা যোগসূত্র রয়েছে, যোগাযোগ, সেটা কী বলছে? রেফার্স টু ডেভেলপিং, কোন আমাদের ক্ষমতাটাকে ডেভেলপ করবে? অর্গানাইজ, কনসলিডেট অ্যান্ড অর্গানাইজ করা, কনসলিডেট করা এবং এক্সপ্রেস ম্যাথামেটিক্যাল থিঙ্কিং, যে কোনো একটা অর্গানাইজভাবে সাজানো এবং কনসলিডেট করা এবং সেটাকে ম্যাথামেটিক্যাল যে থিঙ্কিং সেটাকে এক্সপ্রেস করা, প্রকাশ করতে পারা, নাকি ইন্টারপ্রিট দ্বারাটাকে ইন্টারপ্রিট করা বাই লুকিং অ্যাট বার গ্রাফের মাধ্যমে সেটাকে ইন্টারপ্রিট করা। 3 নম্বর দেখো গিভ প্রম্পট রেসপন্স টু কোয়েশ্চেন আস্কড ইন দ্য ক্লাস, মানে খুব দ্রুত কোনো রেসপন্সের মাধ্যমে উত্তর দিয়ে দেওয়া। 4 নম্বর দেখো কন্ট্রাডিক্ট দ্য ভিউজ অফ আদার অন প্রবলেমস অফ ম্যাথামেটিক্স, কন্ট্রাডিক্ট করা, একে অপরের সাথে কন্ট্রাডিক্ট করা, কী বলবো? তো দেখো 4 নাম্বার যেটা বলছে কন্ট্রাডিক্ট করা, মানে যে অন্যের মতামতের সাথে বিরোধিতা করা, অস্বীকার করা। তো ম্যাথামেটিক্সের যে সমস্যা রয়েছে সেই বিষয়ে অন্যের যে পয়েন্ট অফ যে তারা মতামত, যে সেগুলোকে আমি বিরোধিতা করছি বা অস্বীকার করছি। তো দেখো এক্ষেত্রে এটা সঠিক উত্তর হয়ে যাবে, সেটা হচ্ছে অর্গানাইজ, কনসলিডেট অ্যান্ড এক্সপ্রেস ম্যাথামেটিক্যাল থিঙ্কিং। কারণ কি, কারণ এই যে ম্যাথামেটিক্যাল যে কমিউনিকেশন, এর মাধ্যমে একটা বাচ্চা কী করতে পারে, তা সে ডিসকাশন করতে পারে, তারপর সে কোনো বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করতে পারে, তারপর কী বলবো, সে যে জিনিসটা উপলব্ধি করতে পারছে, তারপর সে যে ম্যাথামেটিক্যাল যে থট বলো, আইডিয়া বলো, সেই জিনিসগুলোকে সে এক্সপ্রেস করতে পারছে, প্রকাশ করতে পারছে। তো সেজন্য সঠিক উত্তর হয়ে আছে অর্গানাইজ, কনসলিডেট অ্যান্ড এক্সপ্রেস ম্যাথামেটিক্যাল থিঙ্কিং। দেখো ইফ এ লার্নার ইজ অ্যাবল টু পারফর্ম দ্য 4 বেসিক অপারেশন অন হোল নাম্বারস, ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমেল নাম্বারস, দ্য লার্নার ইজ অ্যাট। তো বলছে যদি একটা বাচ্চার যে হোল নাম্বার, পূর্ণ সংখ্যা, তারপর ফ্র্যাকশন, ভগ্নাংশ, ডেসিমেল নাম্বার, দশমিকের যে নাম্বারগুলো রয়েছে এগুলো যদি বলতে পারে, তাহলে সে কোন ফেজে রয়েছে? কোয়ান্টিটিফাইং ফেজে রয়েছে, পার্টিটনিং ফেজে রয়েছে, ফ্যাক্টরিং ফেজে রয়েছে, নাকি অপারেটিং ফেজে রয়েছে? অর্থাৎ দেখো যখন কোনো বাচ্চায় হোল নাম্বার সম্বন্ধে বলতে পারছে, ফ্র্যাকশন সম্বন্ধে বলতে পারছে, ডেসিমেল নাম্বার সম্বন্ধে বলতে পারছে, তখন এক্ষেত্রে যে ফেজের মধ্যে বাচ্চা পড়ছে সেটা হচ্ছে কিন্তু অপারেটিং ফেজ। কারণ অপারেটিং ফেজে বাচ্চা গুণ করতে শেখা, ভাগ করতে শেখা, এই জিনিসগুলো সম্বন্ধে বা চিন্তাভাবনা করতে থাকে, এই যে এগুলো সম্বন্ধে তারা গুণ করা, ভাগ করা, এগুলো কিন্তু বাচ্চা করতে সক্ষম হয় এই অপারেটিং ফেজে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে আছে অপশান 4। দেখো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 রেকমেন্ডস দ্যাট টিচিং অফ ম্যাথামেটিক্স অ্যাট প্রাইমারি লেভেল শুড ফোকাস অন। তো 2005 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমাদের কী বলছে, যে প্রাইমারি লেভেলে যে ম্যাথামেটিক্স যে শিক্ষা, সেটা কোন অপশানসটার উপর ফোকাস করছে? হেল্পিং স্টুডেন্ট টু অ্যাকোয়ার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইন লার্নিং অফ ম্যাথামেটিক্স, প্রিপারেশন ফর হায়ার ম্যাথামেটিক্স, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট অফ ম্যাথামেটিক্স, নাকি 4 নম্বর হেল্পিং স্টুডেন্ট টু কানেক্ট ক্লাসরুম লার্নিং উইথ এভরিডে লাইফ। তো তোমরা দেখে
অপশানস দেখেই বুঝতে পারছো যে এক্ষেত্রে এটা সঠিক উত্তর হয়ে যাবে। সেটা হচ্ছে দেখো অপশানস 4, অর্থাৎ বাচ্চা আমাদের যে দৈনন্দিন জীবনের সাথে বাচ্চাকে কানেক্ট করে পড়ানোর কথা কিন্তু বলা হচ্ছে। দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ নাম্বার সেন্স। নাম্বার সেন্সের মাধ্যমে বাচ্চা কি হয় না, কোনো দুটো নাম্বারের মধ্যে কি সম্পর্ক রয়েছে, তাদের মধ্যে কি কানেকশন রয়েছে, তাদের নাম্বারের প্যাটার্ন কি, এগুলো কিন্তু বাচ্চা বুঝতে পারে, বাচ্চাকে মেন্টালি ক্যালকুলেশন করতে পারে ভালো। তো এগুলোকে আমরা নাম্বার সেন্সের মধ্যে ফেলছি। এবং দেখো যেখানে বাচ্চা কিন্তু নাম্বার সম্বন্ধে একটা বেশ ভালো একটা ধারণা জন্মায়। তো এক্ষেত্রে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ নাম্বার সেন্স। তো নিচের কোনটি নয় বলেছে, কনজারভেশন, সিরিয়েশন, কাউন্টিং নাকি রাইটিং নাম্বারস। তো দেখো নয় যেহেতু বলেছে, তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কনজারভেশন। কারণ কনজারভেশন মানে কি, সংরক্ষণ করা, যেখানে বাচ্চার কোনো কিছু পরিমাপ করার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং জন্মায়। যে একটা গ্লাস বাটি, তো দুটোর মধ্যে কোনটাতে গ্লাসে বেশি আছে জল আছে না বাটির মধ্যে জল বেশি আছে, তো সেটা বাচ্চা বুঝতে পারবে। সিরিয়েশন মানে কি, যেখানে বাচ্চা অ্যাসেন্ডিং অর্ডারে অনুযায়ী বা ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী বা ছোটো থেকে বড় থেকে ছোটো বাচ্চা সাজাতে পারছে, কাউন্টিং করতে পারছে, বাচ্চা গুনতে শিখছে, রাইটিং নাম্বার, বাচ্চা নাম্বার শিখতে পারছে। তো এগুলো কিন্তু নাম্বার সেন্সের মধ্যে পড়ছে। তো যেটা পড়ছে না সেটা হচ্ছে কিন্তু কনজারভেশন। দেখো আর টিচার গিভস 36 টাইলস টু স্টুডেন্টস অফ ক্লাস 4 অ্যান্ড আস্ক দেম টু অ্যারেঞ্জ দেম ইন অল পসিবল রেক্ট্যাঙ্গেলস। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কনসেপ্ট ক্যান নট বি অ্যাড্রেস বাই ইউজিং দ্য অ্যাক্টিভিটি। তো 36টা বাচ্চাদেরকে কী করা হয়েছে, টাইলস দেওয়া হয়েছে, চৌকো মতন দেওয়া হয়েছে, যেটা বর্গক্ষেত্র আকারে বা আয়তক্ষেত্র আকারে হোক না কেন। তো কী বলেছে, তো এগুলোকে কীরকমভাবে বা কতগুলো রেক্ট্যাঙ্গেলস অনুযায়ী আমরা সাজাতে পারি। তো দেখো এক্ষেত্রে নয় যেটা বলছে সেটা, তো এখন 1 নম্বর অপশন ফ্যাক্টরস, যেটাকে আমরা বলছি উৎপাদক বা গুণনীয়ক। 2 নম্বর দেখো মাল্টিপ্লিকেশন, 3 নম্বর এরিয়া এবং 4 নম্বর হচ্ছে ভলিউম। যেহেতু টাইলস এবং আমরা যেহেতু বুঝতে পারছি যে সেটা বর্গক্ষেত্র আকারে বা আয়তক্ষেত্র আকারে হতে পারে, তো সেক্ষেত্রে দেখবে কি এটা কিন্তু দু মাত্রার, অর্থাৎ যার দুটি দৈর্ঘ্য শুধু আর প্রস্থ রয়েছে, 3 মাত্রা নয়। তো যেহেতু নয় বলেছে এখানে কোনটা, তো ভলিউম মানে কি, যার আয়তন অর্থাৎ দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে দেখো ভলিউম। এরিয়া কেন হলো, কারণ এরিয়া বলতে দৈর্ঘ্য এবং প্রস্থকে বোঝাচ্ছে। দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলে আমরা কিন্তু এরিয়া পাই। মাল্টিপ্লিকেশন কিভাবে হবে, দেখো ধরো আমি যদি একটা উদাহরণ দিই, দেখো আমি যদি বলি যে 3টি টাইলস রয়েছে এবং 4টি রোয়ের মধ্যে সাজানো হয়েছে 3টি টাইলসকে। তো এক্ষেত্রে কি হবে, 3 4 12, তো আমি গুণ করতে পারছি, সেই জন্য মাল্টিপ্লিকেশন হয়ে গেল, যে কতগুলো টাইলস বসানো হলো আমি বলতে পারছি। তারপর দেখো ফ্যাক্টরস কীভাবে হচ্ছে, ফ্যাক্টরস কাকে বলবো, যেখানে কিন্তু কোনো কী বলবো ভাগশেষ থাকবে না, এরকম যেটা ভাগ মিলে যাবে, এরকম জিনিসকে আমরা বলছি উৎপাদকে বিশ্লেষণ করলে। তো এখানে বাচ্চারা বলতে পারবে 36টাকে ভেঙে দেখবে এবং তারা বলতে পারবে যে হরাইজন্টালি কটা রয়েছে, আর বা হরাইজন্টালি কটা রয়েছে, বা একটা উপর নিচে হবে কত। এবং আচ্ছা এই মুহূর্তে আমার মনে পড়ছে না হরাইজন্টালি আর একটা উপর নিচ একটা আড়াআড়িভাবে, বা যেটা ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট যেরকমভাবে আমরা দেখি সেরকমভাবে কতগুলো সাজানো হচ্ছে, সেটা তারা বাচ্চারা বলতে পারে ফ্যাক্টরসের মাধ্যমে। তো সেই জন্য এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 4 অর্থাৎ ভলিউম। তো থ্যাংক ইউ, আমার আলোচনা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে, যদি একটু কিছু বুঝে থাকো বা একটু কিছু জেনে থাকো এই ভিডিওর মাধ্যমে, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এবং একটু লাইক করে দিও পারলে, এবং যদি ইচ্ছে লাগে তো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ।